অ্যামিন যে পার্টটা এটাও মানে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মানে অ্যামিন এমন একটা পার্ট যে পার্টটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন হয় আর কি, এটা থেকে একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন হয় হচ্ছে অ্যামিন পার্ট থেকে। তো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমরা সেই অ্যামিন পার্টটা আজকে শেয়ার করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো দেখতে থাকো আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ধরো মানে টু টাইপ অফ অ্যামিন আছে। একটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন, অ্যালিফেটিক গ্রুপ থাকলে অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক গ্রুপ হলে অ্যারোমেটিক অ্যামিন। তো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন। তো এই অ্যামিন হচ্ছে নাইট্রোজেন বেসড কম্পাউন্ড। এরা হচ্ছে নাইট্রোজেন বেসড অর্গানিক কম্পাউন্ড, নাইট্রোজেন বেসড অর্গানিক কম্পাউন্ড। অর্থাৎ আমরা যখন অ্যালকোহল ফলোড বাই অ্যালডিহাইড, কেটন, কার্বক্সিল গ্রুপ, ওই জায়গাতে হচ্ছে তোমার এলিমেন্ট হিসেবে হাইড্রোকার্বনের বাইরে এলিমেন্ট ছিল হলো অক্সিজেন। বাট অ্যামিনে হচ্ছে হাইড্রোকার্বনের বাইরে এলিমেন্ট থাকতে হচ্ছে নাইট্রোজেন। তো এটা হচ্ছে নাইট্রোজেন বেসড হচ্ছে গিয়া অর্গানিক কম্পাউন্ড। নাইট্রোজেন বেসড অর্গানিক কম্পাউন্ড এই কারণেই অ্যামিন পার্টটাই হচ্ছে তোমার এটা হচ্ছে অর্গানিক বেস। অ্যামিন পার্টটাই হচ্ছে অর্গানিক বেস, বেস অর্থাৎ বেসিক এরা। কারণ এরা তো হচ্ছে গিয়ে নাইট্রোজেন বেসড কম্পাউন্ড। তো নাইট্রোজেন বেসড কম্পাউন্ড হওয়ার কারণে আমরা অর্গানিক অ্যাসিডের লাস্ট লেসন ছিল, লাস্ট ক্লাস, অর্গানিক অ্যাসিড। আর এটা হচ্ছে অর্গানিক বেস। তো অ্যামিনটাকে মনে করবা এটা হচ্ছে অর্গানিক বেস। তো অ্যামিনের একটা টাইপ হচ্ছে গিয়ে অ্যালিফেটিক অ্যামিন। এখন এই অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে যেটা আর NH2 এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, যেটা R2NH ওইটাই সেকেন্ডারি অ্যামিন, আর যেটা R3N ওটা হচ্ছে গিয়া টারশিয়ারি অ্যামিন। তাহলে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিনটা এটা হচ্ছে তোমার নাইট্রোজেনের সাথে ডিরেক্ট অ্যাটাচ অ্যালকাইল। অর্থাৎ একটা অ্যালকাইল প্রাইমারি, দুইটা অ্যালকাইল সেকেন্ডারি, আর তিনটা অ্যালকাইল হচ্ছে টারশিয়ারি। এটা নাইট্রোজেনের সাথে ডিরেক্ট। ওকে, তো নাইট্রোজেন যতক্ষণ আছে ততক্ষণ সেটা অ্যামিনই থাকবে। এটা প্রাইমারি অ্যামিনের ফাংশনাল গ্রুপ, এটা সেকেন্ডারি অ্যামিনের সময়, আর এটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। তার মানে হচ্ছে NH2 আমরা যেটা জানি যে অ্যামিন গ্রুপ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে অনলি প্রাইমারি অ্যামিনের জন্য NH2। এটা প্রাইমারি অ্যামিন অ্যালিফেটিক, এটা সেকেন্ডারি অ্যালিফেটিক অ্যামিন, আর এটা হচ্ছে টারশিয়ারি অ্যালিফেটিক অ্যামিন। আরেকটা মানে চারটা অ্যালকাইল থাকতে পারে, একটা পসিবিলিটি আছে যে চারটা অ্যালকাইল থাকতে পারে। হ্যাঁ, মানে নাইট্রোজেনের সাথে চারটা অ্যালকাইল থাকতে পারে, এমন একটা অবস্থা তৈরি হয় যে নাইট্রোজেনের সাথে তোমার চারটা অ্যালকাইল থাকে। তবে ওই সময় নাইট্রোজেনটা প্লাস আয়ন হিসেবে থাকে। ওই সময় নাইট্রোজেনটা আবার প্লাস আয়ন হিসেবে থাকে। অর্থাৎ নাইট্রোজেনের নর্মালি নাইট্রোজেন একটা অ্যালকাইল নিতে পারে, দুইটা অ্যালকাইল নিতে পারে, তিনটা অ্যালকাইল নিতে পারে, মানে নর্মালি। কারণ সে তো তিনটা হাইড্রোজেন যেহেতু অ্যাকোমোডেট করে, তাহলে তিনটা অ্যালকাইল অ্যাকোমোডেট করতে পারবে। কিন্তু আরো একটা এক্সট্রা অ্যালকাইল সে নিতে পারবে, তবে সেটা হবে পজিটিভ অ্যালকাইল। সেটা হচ্ছে পজিটিভ অ্যালকাইল। বিষয়টা অনেকটা এরকম না যে ধরো NH4 টাইপের, অনেকটা তো এরকমই, যেটা অনেকটাই NH4 টাইপের। তো ওই রকমই আর কি। যেমন তিনটা হাইড্রোজেন নেওয়ার পরেও কিন্তু নাইট্রোজেন আরো একটা পজিটিভ হাইড্রোজেন অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক এরকম তোমার তিনটা অ্যালকাইল নেওয়ার পরেও আর একটা পজিটিভ অ্যালকাইল সে চাইলে অ্যাকোমোডেট করতে পারে। যার কারণে আর ওই যে নতুন করে যেটা হইলো, এটাকে বলা হয় কোয়ার্টারনারি। এটাকে বলা হয় কোয়ার্টারনারি। অর্থাৎ 4 ডিগ্রি না লিখে লিখতে ইচ্ছা করেই কোয়ার্টারনারি বলে। তাহলে 1 ডিগ্রি প্রাইমারি, 2 ডিগ্রি সেকেন্ডারি, আর 3 ডিগ্রি টারশিয়ারি অ্যামিন। কিন্তু এর বাইরেও আরেকটা টাইপ পাবো, সেটা হচ্ছে গিয়ে 4 ডিগ্রি বা কোয়ার্টারনারি সল্ট বলে ওটাকে। তো এই হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন, আরেকটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যামিন। এখন অ্যারোমেটিক অ্যামিনেরও কিন্তু প্রাইমারি ফর্মে থাকতে পারবে, সেকেন্ডারি ফর্মেও থাকতে পারবে। অ্যারোমেটিক অ্যামিনও প্রাইমারি ফর্মে আছে, অ্যারোমেটিক অ্যামিনের আবার সেকেন্ডারি ফর্মে আছে, কিন্তু বা ইভেন টারশিয়ারি ফর্মে আছে, সব ফর্মেই থাকতে পারে। কিন্তু অ্যারোমেটিক অ্যামিনের জায়গায় আসলে আমরা অত অ্যামিনে ঘাটাঘাটি করবো না, বা এতটা অ্যামিনে যাব না। আমরা একটা অ্যামিন শুধু দেখবো, সেটা হলো অ্যামাইনো বেনজিন। অ্যারোমেটিকের ফ্যামিলি থেকে আমরা শুধুমাত্র স্টাডি করবো হচ্ছে গিয়ে অ্যামাইনো বেনজিন। অ্যামাইনো বেনজিন মানে এটাকে তুমি বলতে পারো যে এটার নাম কি, অ্যামাইনো বেনজিন। এটার আরেকটা নাম আছে অ্যানিলিন, এটার আরেকটা নাম আছে ফিনাইল্যামিন। তো যাই নামে বলো না কেন তুমি,
এটা তুমি সামটাইম তুমি বলবা অ্যামাইনো বেনজিন, সামটাইম তোমরাই বলবা এটা অ্যানিলিন, মানে মোস্ট অফ দ্য টাইম বলবা অ্যানিলিন, মোস্ট অফ দ্য টাইম অ্যানিলিন, এন্ড সামটাইমস এটাকে বলতে হয় ফিনাইল্যামিন। ফিনাইল্যামিন, তাহলে অ্যামাইনো বেনজিন, অ্যানিলিন এন্ড ফিনাইল্যামিন একই কথা, প্রত্যেকটাই অ্যামাইনো বেনজিন। তো এই হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন এন্ড অ্যারোমেটিক অ্যামিনের ইন্ট্রোডাকশন। আসো প্রিপারেশন। অ্যামিনের প্রিপারেশন, তো লাইক আদার অল কম্পাউন্ড, মানে সব কম্পাউন্ডই দেখবা যে আমরা হ্যাঁ শুরুটাই করি কে থেকে, ফ্রম অ্যালকাইল হ্যালাইড। ফ্রম অ্যালকাইল হ্যালাইড এটা একটা মোটামুটি কমন। অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি নট ইভেন কোনো কম্পাউন্ড নাই যে অ্যালকাইল হ্যালাইড থেকে হয় নাই। দেখো প্রত্যেকটা কম্পাউন্ড আছে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে মোটামুটি একটা কমন প্রিপারেশন আমরা পাই, অ্যালকাইল হ্যালাইড থেকে কমন প্রিপারেশন, তো এটাও তাই অ্যালকাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামিনো প্রিপারেশনের জায়গাটা দেখো, অ্যালকাইল হ্যালাইড মনে করো কি আরএক্স, এর সাথে যদি তুমি অ্যামোনিয়া অ্যাড করে দাও না, অ্যামোনিয়া, তাহলে কি হয়ে যাবে জানো, RNH2, কারণ হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে হবে হাইড্রোজেন হ্যালাইড। তো সিম্পল। NH2 গ্রুপ আসবে কার কাছ থেকে, NH3 থেকে। NH2 আসবে কার কাছ থেকে, NH3 থেকে। তাহলে এদিকে যদি হাইড্রোজেন, এদিকে যদি অ্যালকাইল হ্যালাইড থাকে আর ওইদিকে যদি তোমার অ্যামোনিয়া থাকে, তাহলে মাস বি কি হবে, প্রাইমারি অ্যামিন হবে, কারণ হাইড্রোজেন হ্যালাইড হবে সাথে। আচ্ছা, এখন হবে কি জানো, আবার যদি তুমি অ্যালকাইল হ্যালাইডের সাথে ওই প্রাইমারি অ্যামিনটা দাও না, অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমরা যদি আবার সেই প্রাইমারি অ্যামিনটা দাও, প্রাইমারি অ্যামিন, তাইলে কি জানো হবে সেকেন্ডারি অ্যামিনটা, তখন আবার হবে সেকেন্ডারি অ্যামিন, এবং বাই প্রোডাক্টে আবারও সেই এইচএক্স। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা আবার সেকেন্ডারি অ্যামিনটা দেই, তাইলেই হবে টারশিয়ারি অ্যামিন। মজার একটা বিষয়, অ্যালকাইল হ্যালাইড অ্যামোনিয়া দিলে প্রাইমারি অ্যামিন, অ্যালকাইল হ্যালাইড প্রাইমারি অ্যামিন দিলে সেকেন্ডারি অ্যামিন, অ্যালকাইল হ্যালাইড সেকেন্ডারি অ্যামিন দিলে টারশিয়ারি অ্যামিন। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তাহলে এইভাবেই আমি প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন পেতে পারি। এন্ড ইউ নো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলা প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এন্ড টারশিয়ারি অ্যামিনের বেইজে হয়, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনকে বেস করে কোশ্চেন হয়, অনেক সময় কোশ্চেন হয়। তো হইতে গেলে এইটা স্টেম হিসেবে অ্যাপ্লাই করা হয়, স্টেম হিসেবে। মনে করো প্রথমে এ দিল, পরে বি দিল, পরে সি দিল, অর্থাৎ এটাকে স্টেম হিসেবে অ্যাপ্লাই করা হয়, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে গিয়ে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রিপারেশন, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, অ্যাড করলাম শুধুমাত্র এলিফ্যাটিক অ্যামিন। তো এই ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা তো মনে রেখো আর কি। হ্যাঁ, এবার সেকেন্ড অপশনে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্রম নাইট্রো কম্পাউন্ড। আরেকটা অপশন চুজ করলাম, সেটা হচ্ছে ফ্রম নাইট্রো কম্পাউন্ড। আরেকটা অপশন নিলাম কি, ফ্রম নাইট্রো কম্পাউন্ড। এবার আমি এলিফ্যাটিকও দেখবো, অ্যারোমেটিকও দেখবো। এবার বোথ এলিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক, এলিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক। দেখো কিভাবে। নাইট্রো কম্পাউন্ড কি, RNO2। নাইট্রো কম্পাউন্ড কি, এলিফ্যাটিক হইলে RNO2, এলিফ্যাটিক হইলে RNO2। আর তোমার ডিজায়ার কি, RNH2। তাহলে RNO2 আর তোমাদের ডিজায়ার হচ্ছে RNH2, তাহলে এটা তো ইজিলি পসিবল। কি করব, ন্যাসেন্ট হাইড্রোজেন দিব, ন্যাসেন্ট হাইড্রোজেন, বিকজ রিডিউস করা লাগবে, এবং সেটা হবে ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড করলে। তবে এখানে একটু বলে দিই, এখানে একটা এজেন্ট দেখবা, সেটা হলো 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই রিডাকশনটা নেভার এভার আর কখনোই দেখোনি, মানে অর্থাৎ আগের কোনো রিঅ্যাকশনে অ্যাপ্লাই করতে দেখোনি। এই জন্য এই 3 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখে না এই অ্যামিনের কথা মনে করে নিবা, মানে অ্যামিন পার্টে, মানে অ্যামিন পার্টে যে তুমি আছো সেটার কিছু কিছু সিমটম থাকে, তার মধ্যে এটা একটা 3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে রিডিউসিং এজেন্ট। তাহলে 3 আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে রিডিউসিং এজেন্ট ধরলে যে ন্যাসেন্ট হাইড্রোজেন পাবা, সেটা নাইট্রো গ্রুপটাকে অ্যামিন গ্রুপে কনভার্ট করে দিবে। বাই প্রোডাক্ট না লিখলেও চলে, তারপরেও যদি তুমি মনে করো লিখবা, তাহলে সেখানে বাই প্রোডাক্ট ওয়াটার।
এটা অ্যালিফেটিকের জন্য। আর যদি অ্যারোমেটিকের জন্য হয় তাহলে সেম টু সেম অ্যারোমেটিকের জন্য এই যে অ্যারোমেটিকের জন্য নাইট্রোবেনজিন নিবা। যখন তোমার ডিজায়ার অ্যারোমেটিক তখন তুমি কি নিবা নাইট্রোবেনজিন। এন্ড নাইট্রোবেনজিন নিয়ে কি করো সেই একই সেম জিনিস রিডিউস করো সেম টু সেম। এন্ড কার প্রেজেন্সে সেটা তিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রেজেন্ট রেখে। এন্ড কি হবে সেটা তোমার সেই মোস্ট ডিজায়ার কম্পাউন্ড অ্যানিলিন, and which is very important. তাহলে এইভাবে নাইট্রো থেকে নাইট্রো কম্পাউন্ড এলিফেটিক নাইট্রো হলে অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক নাইট্রো হলে অ্যারোমেটিক অ্যামিন, এইভাবে নাইট্রো কম্পাউন্ড থেকে প্রডিউস করতে পারো। এটা অ্যানাদার প্রিপারেশন। আচ্ছা, থার্ড ওয়ান মানে আমরা আরো একটা প্রিপারেশন জানবো। অ্যামিনের জন্য আরো কিছু ইম্পর্টেন্ট প্রিপারেশন আছে, সেটা হলো ফ্রম অ্যামাইড। অ্যামাইড থেকে করা যায়, অ্যামাইড যার মধ্যে অ্যামাইডো গ্রুপ থাকে, অ্যামাইড থেকে করা যায়। তো অ্যামাইড থেকে আমরা দুইটা ওয়েতে করব। নাম্বার ওয়ান ধরো এলিফেটিক অ্যামাইড যদি হয় তাহলে RCONH2, এটা হচ্ছে অ্যামাইড। RCONH2 এটা অ্যামাইড, এটা অ্যামাইড। তো RCONH2 তাহলে RCONH2 টা অ্যামাইড, এটা অ্যামিনের তো খুবই কাছাকাছি, অর্থাৎ NH2 তো আছেই অলরেডি। তার মানে শুধু CO গ্রুপ, যদি CO গ্রুপ না থাকে মানে অক্সিজেনটা না থাকে তাহলে তো সে অ্যামিন। তাহলে অ্যামাইড থেকে আমি অ্যামিন তো এক্সপেক্ট করতেই পারি, অ্যামাইড থেকে তো আমরা অ্যামিন এক্সপেক্ট করতেই পারি, কারণ সে অ্যামিনের অনেক কাছে। তো সেটা করবো আমরা এলিফেটিকের জন্য কি এটা করবো আমরা যদি মনে করো, তাহলে অক্সিজেন তাড়াবো কি দিয়ে? ন্যাচারাল হাইড্রোজেন দিয়ে। আরে বাবা, অক্সিজেন কিভাবে সরাবা? ন্যাচারাল হাইড্রোজেন অ্যাড করো, ওখানে হাইড্রোজেন বসালে তো আর অ্যামিন তখন তো অ্যামিন হবে সে। তার মানে ন্যাচারাল হাইড্রোজেন অ্যাড করে তুমি RCH2NH2 করতে পারো, RCH2NH2 করতে পারো। অর্থাৎ CO পার্ট যেটা আছে, CO পার্ট সেটা কি হয়ে গেছে? CH2 হয়ে গেছে। অর্থাৎ রিডিউস করে CO পার্টটাকে তুমি CH2 করো। তো CH2 যদি কারোর সাথে থাকে তাহলে তো অ্যামিনে কোনো সমস্যা হচ্ছে না। তো এটা অ্যামিন হলো, অ্যালিফেটিক অ্যামিন। যদিও খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটা না, নট এট অল ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, বাট পসিবল। তো এইখানে রিডিউসিং এজেন্ট হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে রিডিউসিং এজেন্ট। তোমরা ন্যাচারাল হাইড্রোজেন মেনশন করলেও এটা এনাফ। তারপরেও পারফেক্ট এজেন্ট যদি দিতে চাও তাহলে এখানে হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অ্যালিফেটিকেও সম্ভব, এটা অ্যারোমেটিকেও পসিবল। অ্যারোমেটিকে পসিবল, যেমন অ্যারোমেটিক অ্যামাইড মনে করো। অ্যারোমেটিক অ্যামাইড আমি বলতেছি খুব বেশি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এই দুইটা না, কিন্তু তারপরেও জানা থাকলো। এন্ড একইভাবে সেই ন্যাচারাল হাইড্রোজেন দিয়ে আমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে প্রেজেন্ট রাখি তাহলে সেখানে অ্যারোমেটিক অ্যামিন হবে, তবে সেটা এটা হবে। এখন যে অ্যারোমেটিক অ্যামিনটা হইলো সেটা কিন্তু একটু আগে যেটা দেখলাম বা এতক্ষণ ধরে যেটা দেখতেছি সেটা না। মানে এটাতে যেহেতু CO আছে, CO CH2 হইছে, যার কারণে এটা CH2 তারপরে NH2, অর্থাৎ বেনজিনের পরে CH2 NH2। এইটা কিন্তু আর সেই কম্পাউন্ড না যেটা আগে করলাম। আগে যেটা করছিলাম অ্যানিলিন অথবা অ্যামাইনো বেনজিন, এটা কিন্তু সেটা না, এটা হলো বেনজাইল অ্যামিন। এটা হচ্ছে বেনজাইল অ্যামিন। আমরা জেনে রাখি যে এটাই হচ্ছে বেনজাইল অ্যামিন, এটার নামই হচ্ছে বেনজাইল অ্যামিন। বেনজাইল অ্যামিন এটাই হচ্ছে বেনজাইল অ্যামিন, রিমেম্বার এটা হচ্ছে বেনজাইল অ্যামিন। ওকে, সো এটা পসিবল, যদিও অ্যামাইড থেকে করলাম। এন্ড অ্যামাইড থেকে এটা একটা অপশন, অ্যামাইড থেকে করবার এটা একটা অপশন, অ্যাপ্লাই করতে পারো, বাট যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু এখন যেটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, এখন যেটা জাস্ট গোয়িং টু ডু। আচ্ছা, আমি বুঝলাম না, এটা থাক। হ্যাঁ, সেইটা হলো হফম্যান ডিগ্রেডেশন বলে।
হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন, ওকে, এন্ড এটা বাই নেমে রিঅ্যাকশনটা করব, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। বাই নেমে রিঅ্যাকশনটা হবে, সেটা হচ্ছে কি হফম্যান ডিগ্রেডেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হফম্যান ডিগ্রেডেশন এটা ইম্পর্টেন্ট, হফম্যান ডিগ্রেডেশন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হফম্যান ডিগ্রেডেশন। তো যেটা অ্যামিনেরই প্রিপারেশন, হফম্যান ডিগ্রেডেশন অ্যামিনের প্রিপারেশন, অ্যামিনের প্রিপারেশন, এবং সেটা কোত্থেকে, অ্যামাইড থেকেই, অ্যামাইড থেকেই হবে, বাট এটা আরেকটা মেথড। সেটার জন্য হফম্যান ডিগ্রেডেশনের জন্য এই যে অ্যামাইডটা তুমি না নিলা, সেই অ্যামাইডটাই, ওই অ্যামাইডটাই, তবে এখানে হফম্যান ডিগ্রেডেশন প্রসেসে ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়েছে। তার মানে এটা তোমার কোনো তোমার এটা মানে নলেজে রাখতে হবে, একদম মুখস্থ করার মতো, মানে অর্থাৎ মেমোরাইজ করার মতো, কারণ এটা একেবারেই একটা মানে আনট্রেইনড রিঅ্যাকশন, অর্থাৎ মানে সাধারণ জেনারেল রিঅ্যাকশন এটা না, এটা একেবারেই আলাদা একটা রিঅ্যাকশন, হফম্যান ডিগ্রেডেশন। তাহলে অ্যামাইডের সাথে ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়েছে, অ্যামাইডের সাথেই ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছে, অ্যাড করে তিনি পেয়েছেন হচ্ছে প্রাইমারি অ্যামিন। তাহলে অ্যামাইড থেকে অ্যামাইডের সাথে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছে, জাস্ট এটা মনে রাখো যে অ্যামাইডের সাথে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা হয়েছে, তাতে কি হয়েছে, প্রাইমারি অ্যামিন হয়েছে, তাতে প্রোডাক্টটা কি, প্রাইমারি অ্যামিন, প্রোডাক্টটা কি, প্রাইমারি অ্যামিন। তাইলে আমরা অ্যামাইড থেকে অ্যামিনের যদি দেখি, দেখো অ্যামাইড টু অ্যামিন, অ্যামাইড টু প্রাইমারি অ্যামিন, তাহলেও আমরা দেখতে পেলাম যে এই সিও গ্রুপটাকে কি করা হয়েছে, জাস্ট রিমুভ করা হয়েছে, যেভাবে হোক সিও গ্রুপটাকে রিমুভ করে এটা তোমার যে ডিজায়ার অ্যামিন সেই অ্যামিনে নিয়ে গেছে। তার মানে অ্যামাইড থেকে আমি তখন বললাম যে অ্যামাইডকে অ্যামিন করবার অপশন কি, একটা অপশন যে অক্সিজেন গ্যাস ছড়ায় দিলেও হয়, আরেকটা অপশন কি যে সিওটাকেই যদি বের করে দিতে পারি কোনোভাবে, তো সেটাও তো সম্ভব, ঠিক না? তাইলে এইটা ট্রাই করতে, অর্থাৎ অ্যামাইডের সাথে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এই রেজাল্টটা পাওয়া গেছে, অ্যামাইডের সাথে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রেজাল্টটা পাওয়া গেছে, তার মানে প্রাইমারি অ্যামিন পাওয়া গেছে, প্রাইমারি অ্যামিন পাওয়া গেছে। আর তোমরা দেখতেছো আমি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিনের দিকে কিন্তু যাচ্ছি না, ওটা প্রথমবার দেখাইছি শেষ পর্যন্তই শেষ, কিন্তু বাকি সব সময় প্রাইমারি অ্যামিন পর্যন্তই আমরা থাকবো। তাহলে এবার প্রাইমারি অ্যামিনের সাথে সাথে এখন প্রশ্ন হচ্ছে বাই প্রোডাক্ট গুলা কি কি, এখানে বাই প্রোডাক্ট গুলা কি কি, একটা বাই প্রোডাক্ট পটাশিয়াম কার্বনেট, একটা বাই প্রোডাক্ট পটাশিয়াম কার্বনেট। এখন কোশ্চেন হচ্ছে পটাশিয়াম কার্বনেট আসলো কোথেকে, এই যে কার্বন সিও গ্রুপটা যে বেরিয়ে গেল না, এটা তো কার্বন মনোক্সাইড হিসেবে বেরোচ্ছে, তো কার্বন মনোক্সাইড কিংবা কার্বন ডাইঅক্সাইড হইলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সে কি তৈরি করছে, পটাশিয়াম কার্বনেট তৈরি করছে, ওইভাবে পটাশিয়াম কার্বনেট পাওয়া গেছে। আচ্ছা, আর কি হবে সাথে, পটাশিয়াম ব্রোমাইড হবে। কেন পটাশিয়াম ব্রোমাইড হবে, কারণ রিঅ্যাকশনে পটাশিয়াম আছে ব্রোমিন আছে, তাহলে তো পটাশিয়াম ব্রোমাইড না হয়ে পারে না। আচ্ছা, আরেকটা বাই প্রোডাক্ট হবে, সেটা হচ্ছে ওয়াটার। তো এটাই হচ্ছে তোমার হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তো এখন কথা হচ্ছে যে এটাকে কেন হফম্যান ডিগ্রেডেশন বলে, কারণটা হচ্ছে খুব সিম্পল, ডিগ্রেড, কিন্তু দেখো ডিগ্রেড মানে কি, ডিগ্রেড মানে কি, ডিগ্রেড মানে তার অবনমন, ডিমোশন, ডিগ্রেডেশন, ডিগ্রেড হয়েছে সে, কেন, কারণ মেইন কম্পাউন্ড থেকে একটা কার্বন কমে গেছে, মেইন কম্পাউন্ড থেকে কার্বন কমে গেছে, এই জন্য এটাকে বলা হয় ডিগ্রেডেশন, ডিগ্রেড হয়েছে তার। ফর এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল দেই, ধরো এটা ইথানএমাইড, এটা ইথানএমাইড, এটা হচ্ছে ইথানএমাইড, আর তার সাথে তুমি দিলা ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাজ এ রেজাল্ট তুমি কি পাবা, মিথাইল অ্যামিন, আর বাই প্রোডাক্ট সব একই থাকবে, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ব্রোমাইড এন্ড H2O। তো এখানে তোমরা কি নোটিস করতেছো, ছিল ইথানএমাইড হলো মিথাইল অ্যামিন, ছিল ইথানএমাইড হলো মিথাইল অ্যামিন, তাহলে কি মিন করলা, কি বুঝাইলা, কার্বন কি হয়েছে, রিডাকশন হয়েছে না, তো এইটাতে নাম হলো হফম্যান ডিগ্রেডেশন, এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, যেটা কিনা অ্যারোমেটিকের জন্য করা যাবে। অ্যারোমেটিকের সময় একটাই তো এক্সাম্পল না, এই যে এটা অ্যারোমেটিক অ্যামাইড, এই যে CONH2 তার কাছেও আছে অ্যারোমেটিক অ্যামাইড এটা, তো অ্যারোমেটিক অ্যামাইডের সাথে একইভাবে ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, করে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন পাবা, এই যে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন পাবা, এন্ড বাই প্রোডাক্ট রিমেইন সেম, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ব্রোমাইড প্লাস H2O।
তো এই হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তাহলে এই হচ্ছে প্রিপারেশন অফ অ্যামিনের অল অপশন। প্রথম এই তিনটা অপশন দেখালাম, ফার্স্ট অ্যালকাইল হ্যালাইড থেকে, সেকেন্ড হচ্ছে নাইট্রো থেকে, থার্ড হচ্ছে অ্যামাইড থেকে। অ্যামাইড থেকে এটা নরমাল, এটা করতে গেলে কার্বন লস হয় না, কিন্তু দেখছো কার্বন এই জায়গাগুলোতে কার্বন লস হয় নাই, এইখানে লস হয়েছে। তো এই ধরনের এই রিঅ্যাকশনটা না, এই সাইডটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এই হচ্ছে প্রিপারেশন অফ অ্যামিনের। আচ্ছা, তো প্রিপারেশন অফ অ্যামিনের পর এবার আমরা ইম্পর্টেন্ট অ্যানাদার টপিকে যাচ্ছি, সেটা হলো গিয়া বেসিসিটি অফ অ্যামিনস, basicity of amines, and which is also very 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 important topic. Basicity of amines, basicity of amines মানে অ্যামিনের বেসিসিটি, অ্যামিনদের বেসিসিটি, অ্যামিনের বেসিসিটি, বেসিসিটি অফ অ্যামিনস, বেসিসিটি অফ অ্যামিনস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া বেসিসিটি অফ অ্যামিনস। আচ্ছা, অ্যামিনের বেসিসিটি। তো উই নো যে অ্যামিন কনসিস্টিং অ্যামাইনো গ্রুপ, অ্যামিনের কাছে কি থাকে, নাইট্রোজেন থাকে, তাই তো? বুঝতে পারতে অ্যামিন অর্থাৎ প্রাইমারি না সেকেন্ডারি না টার্সিয়ারি, অ্যালিফেটিক না অ্যারোমেটিক, যাই হোক না কেন, অ্যামিন মানে আই সেইড এরা হচ্ছে নাইট্রোজেন বেসড অর্গানিক কম্পাউন্ড। তো এই অ্যামিনের নাইট্রোজেনের কাছে যে লোন পেয়ার ইলেকট্রন আছে, সেই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সে কি করতে পারে, প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। এন্ড দিস ইজ হোয়াই অ্যামিন যারা তারা বেসিক, এই কারণেই তো যারা অ্যামিন তারাই বেসিক, প্রাইমারি অ্যামিন হলেও, সেকেন্ডারি অ্যামিন হলেও, টারসিয়ারি অ্যামিন হলেও, এলিফেটিক অ্যামিন হলেও, অ্যারোমেটিক অ্যামিন হলেও সবাই বেসিক। কিন্তু আমরা এখন যেটা যা ডিসকাস করতে যাচ্ছি, মানে এখন যারা ডিসকাস করব, সেটা হচ্ছে যে এদের বেসিসিটি, দ্যাট মিন্স এদের অর্ডার অফ স্ট্রেংথ, অর্ডার কি এদের, স্ট্রেংথ অর্ডার কি এদের, সেটা আমরা ডিসকাস করতে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। তো আসি প্রথমে, সেটা হলো গিয়া তোমার অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, অ্যালিফেটিক সেকেন্ডারি অ্যামিন, অ্যালিফেটিক টারশিয়ারি অ্যামিন, এন্ড হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনটা, অর্থাৎ যাদেরকে আমরা মেনশন করি। আচ্ছা, তো অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, আর ওটাতে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। তাহলে এখন এইটা বেসিক, এটা বেসিক, ওটা বেসিক, এন্ড লাস্ট অফ অল ওইটাও বেসিক, সবগুলাই এখানে বেসিক নেচারে প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, প্রোটন অ্যাকসেপ্ট করে। অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন প্রোটন অ্যাকসেপ্ট করে, সেকেন্ডারি টারশিয়ারি এবং অ্যারোমেটিক প্রাইমারি যারা আছে সবাই প্রোটন অ্যাকসেপ্ট করে। এখন এদের বেসিসিটি ডিপেন্ডস আপন, বেসিসিটি ডিপেন্ডস আপন অর্থাৎ বেসিসিটি কিসের উপর ডিপেন্ড করে, বেসিসিটি ডিপেন্ড করে এদের প্রোটন নেওয়ার অ্যাবিলিটির উপর। প্রোটন অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি কার বেশি, প্রোটন অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি কার বেশি সেটা দেখতে হবে। সবাই প্রোটন অ্যাকসেপ্ট করবে, কিন্তু সেই প্রোটন অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি বেশি কার, টেন্ডেন্সি বেশি কার, বা অ্যাক্টিভিটি সেই ক্ষেত্রে কার বেশি, সেটা হচ্ছে গিয়ে ইস্যু, সেটা হচ্ছে ইস্যু। এ তার লোন পেয়ার ইলেকট্রন ইউজ করবে, সে তার লোন পেয়ার ইউজ করবে, এ তার লোন পেয়ার ইউজ করবে, এও তার লোন পেয়ার ইউজ করবে, প্রত্যেকে তাদের লোন পেয়ার ইউজ করবে। কিন্তু এখন আমরা এখানে, তোমরা ভাববা যে অ্যামোনিয়া তো এখানে নাই, কিন্তু অ্যামোনিয়া নাই, অনেকটা মনে করবা যে অ্যামোনিয়া এখানে সরাসরি নাই, মানে ডিরেক্ট নাই, কিন্তু ইনডিরেক্ট আছে। অ্যামোনিয়া এখানে ডিরেক্ট নাই আলোচনায়, বাট এটা মনে করবা যেটা ইনডিরেক্টলি আছে। কি সেটা? অ্যামোনিয়া নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, তো অ্যামোনিয়া প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। অ্যামোনিয়া নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, তো অ্যামোনিয়া প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। অ্যালিফেটিক অ্যামিনের নাইট্রোজেনে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, এটাও প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। তবে তার অ্যাকসেপ্ট করার যে অ্যাবিলিটি, সেটা অ্যামোনিয়ার চেয়ে বেশি। তার অ্যাকসেপ্ট করার যে অ্যাবিলিটি, সেটা অ্যামোনিয়ার চেয়েও বেশি, অ্যামোনিয়ার চেয়েও বেশি। এইটা কারণ কি? কারণ হলো এই অ্যালকাইল গ্রুপের প্রেজেন্স। এই রিজনটা হচ্ছে অ্যালকাইল গ্রুপের প্রেজেন্স, কারণটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ আছে বলে তার কাছে, এর কাছে অ্যালকাইল আছে, এটাই হচ্ছে তার বেনিফিট। এর কাছে অ্যালকাইল আছে, এটা তার বেনিফিট। কারণ অ্যালকাইল তোমরা জানো যে অ্যালকাইল হচ্ছে যে কি করে, ইলেকট্রন সাপ্লাই দেয়।
যেখানেই সে থাকে, যার সাথেই সে থাকে, সবসময় কি করে সে ইলেকট্রন সাপ্লাই দেয়। তো ইলেকট্রন যখন অ্যালকাইল যখন নাইট্রোজেনকে ইলেকট্রন সাপ্লাই দেয়, যার কারণে তার যে লোন পেয়ার ইলেকট্রনের সাথে যখন অ্যালকাইল সাপোর্ট অ্যাড হয়, তখন তার প্রোটন নেয়ার অ্যাবিলিটি বেড়ে যাবে, ইলেকট্রন দেওয়ার অ্যাবিলিটি বেড়ে যাবে, কারণ তার ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। তার মানে অ্যামোনিয়া নাই এখানে, কিন্তু অ্যামোনিয়ার তুলনায় কিন্তু সে কিন্তু স্ট্রং। সে স্ট্রং কেন? তার কারণ হলো অ্যালকাইলের প্রেজেন্স। এটা কেন স্ট্রং? কারণ অ্যালকাইল আছে তার কাছে। আচ্ছা, তাহলে অ্যালকাইলই যদি কারণ হয়, যে অ্যালকাইল আছে বলেই যদি তার অ্যাবিলিটি বাড়ে, সে অ্যাবিলিটি তো সেকেন্ডারি আরো বেশি হবে। সেই অ্যাবিলিটি তো সেকেন্ডারি আরো বেশি হবে, কারণ সেকেন্ডারিতে তো দুইটা অ্যালকাইল। ইয়েস, এটা ট্রু যে প্রাইমারি অ্যামিনের থেকে অ্যালিফেটিক অ্যামিনের থেকে সেকেন্ডারি অ্যালিফেটিক অ্যামিন স্ট্রঙ্গার। অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনের থেকে অ্যালিফেটিক সেকেন্ডারি অ্যামিন কি স্ট্রঙ্গার। স্ট্রঙ্গার, ওকে ফাইন, আই এগ্রি, স্ট্রঙ্গার। ওকে, আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি, এই বেসিসিটিটা অনেকটা পিকেবির ভ্যালুর উপর ডিপেন্ড করে। পিকেবির ভ্যালু মানে অ্যাসিডিটি বেসিসিটির জন্য এটাও একটা তোমার হচ্ছে গিয়া মানে ইন্ডিকেটর সেটা হলো পিকেবি। পিকেবিটা তোমরা বলতে পারো এটা হলো স্ট্রেংথ এর সাথে ইনভার্স প্রপোর্শনাল। স্ট্রেংথের সাথে হচ্ছে এটার ইনভার্স প্রপোর্শনাল, অর্থাৎ যার পিকেবি যত কম হবে, অনেকটা তোমার হচ্ছে গিয়া অনেকটা হলো গিয়া ইয়ের মতো, সেই পিএইচ পিওইচ এর কনসেপ্টের মতোই, অনেকটা পিএইচ আর পিওইচ এর কনসেপ্টের মতো। পিকেবি যত কম হবে যার, তার স্ট্রেংথ তত বেশি হবে, তার স্ট্রেংথ তত বেশি হবে পিকেবি। তো এই জন্য এটা বলে দিলাম যে অনেক সময় তোমাকে বলবে যে পিকেবি অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট, পিকেবি অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ লোয়েস্ট। এখন তাইলে তুমি তো জানবা, তোমার জানা আছে যে কে স্ট্রং কে উইক, তোমার জানা আছে কে স্ট্রং কে উইক, কিন্তু তুমি ডিসিশন নিবা কিভাবে যে পিকেবি কার বেশি পিকেবি কার কম? তাইলে পিকেবি আর স্ট্রেংথ হচ্ছে ইনভার্স, তাইলে মনে থাকবে পিকেবি আর স্ট্রেংথ হচ্ছে ইনভার্স। আচ্ছা, এটা নলেজে রাখো। যাই হোক, প্রাইমারি থেকে সেকেন্ডারি স্ট্রং কেন? কারণ একটা অ্যালকাইল, ওখানে দুইটা অ্যালকাইল। তাহলে সেই অর্ডারে এখানে তো তিনটা অ্যালকাইল আছে, তাহলে তার তো আরো স্ট্রং হওয়ার কথা, বা সে তো স্ট্রংগেস্ট হওয়ার কথা, বাট সে কিন্তু স্ট্রংগেস্ট না। ইভেন এটা প্রাইমারি চাইতে উইক, এটা প্রাইমারি চাইতে উইক, অর্থাৎ সেকেন্ডারি অ্যামিন হচ্ছে স্ট্রঙ্গার দেন প্রাইমারি অ্যামিন, আর তার থেকেও উইক হচ্ছে গিয়া টারশিয়ারি অ্যামিন। এখন প্রাইমারি অ্যামিনের চেয়ে সেকেন্ডারি অ্যামিন স্ট্রং কেন সেটা তো আমরা বুঝতেই পারলাম, কিন্তু এখন আবার নতুন একটা ফ্যাক্টর কাজ করতে হবে, সেটা হলো টারশিয়ারি অ্যামিনে যায়। টারশিয়ারি অ্যামিনে যায় দেখা গেল যে এটা আবার উল্টো, এটা উইক হয়ে যায়, অর্থাৎ তিনটা অ্যালকাইল থাকার পরেও দেখা গেল যে এটা প্রাইমারির চাইতে উইক। তো এটার রিজন কি? যে তিনটা অ্যালকাইল আছে, তাহলে কি তার মানে এখানে নিশ্চয়ই অন্য কোনো ফ্যাক্টর এসে কাজ করতেছে, বা অন্য কোনো এফেক্ট এখানে পড়তেছে। আর সেই এফেক্টটা হইতেছে এর মধ্যে হচ্ছে তোমার এই যে টারশিয়ারি যেটা, এটার মধ্যে অনেক বেশি কাজ করে হচ্ছে স্টেরিক এফেক্ট। এর মধ্যে অনেক বেশি কাজ করে হচ্ছে স্টেরিক এফেক্ট। স্টেরিক এফেক্ট কাজ করে টারশিয়ারি অ্যামিনে, অর্থাৎ টারশিয়ারি অ্যামিনের যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটা এমন ভাবে অ্যালকাইল দিয়ে কভার হয়ে থাকে, তিনটা অ্যালকাইল দিয়ে এমন ভাবে কভার হয়ে থাকে, মানে ঘিরে থাকে, এমন ভাবে সে কভার্ড হয়ে যায়, তখন তার পক্ষে প্রোটন নেওয়ার অ্যাবিলিটি যদিও বেশি, কিন্তু সেটা করতে গেলে তার অনেক বেশি অবস্ট্যাকল থাকে। প্রোটন সে অ্যাকসেপ্ট করতে পারে না সহজে, বিকজ অফ স্টেরিক এফেক্ট। স্পেস হিন্ড্রেন্স, স্পেস কমে যায়, স্পেস তার চারিদিকে স্পেসটা তিনটা অ্যালকাইল এমন ভাবে দখল করে ফেলছে যে তার পক্ষে প্রোটন নেওয়াটা ইচ্ছা আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু সহজে সে নিতে পারে না। যার কারণে ফাইনালি আমরা তো দেখবো যে কার কাছে প্রোটন আগে রিচ করতে পারছে, কাকে প্রোটন কার কাছে আগে, কে আগে কার সাথে প্রোটন আগে অ্যাড হইছে। তো তার যদিও অ্যাবিলিটি বেশি, কিন্তু তার কাছে তো প্রোটন অ্যাড হবে অনেক পরে, বিকজ তার কাছে প্রোটন যাওয়ার সময় প্রোটন অনেকগুলো বাধা পাবে, এগুলো তাকে ওভারকাম করে যেতে হবে। তার কারণে টারশিয়ারি অ্যামিন যে রিঅ্যাক্টিভিটি সেটা কমে যায়। তো তার মানে অ্যালিফেটিক অ্যামিনের মধ্যে সেকেন্ডারি হচ্ছে হাইয়েস্ট রিঅ্যাক্টিভ, তারপরে প্রাইমারি, এবং পরে হচ্ছে গিয়ে টারশিয়ারি। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে অ্যারোমেটিক অ্যামিন নিয়ে কি হবে? অ্যারোমেটিক অ্যামিনের জায়গাটা তাহলে কি হবে? এখানে অ্যারোমেটিক অ্যামিনের জায়গা কই? আচ্ছা, আমি যদি এইখানে একটা বর্ডার দেই,
তাহলে বর্ডারটার মধ্যে কি দাঁড়াবে জানো? অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক, কোনটা স্ট্রং? অ্যালিফেটিক না অ্যারোমেটিক, কোনটা স্ট্রং? অর্থাৎ বর্ডারটা ওইখানে যে অ্যালিফেটিক ভার্সাস অ্যারোমেটিক, সেখানে যদি বর্ডার দেওয়া হয় তাহলে ওই বর্ডারের মধ্যে কারা স্ট্রং কারা উইক, সেক্ষেত্রে কথা হচ্ছে যে এটা এইখানে উইকেস্ট, অর্থাৎ এখানে যতজন আছে তার মধ্যে এটা হচ্ছে উইকেস্ট, অর্থাৎ এটার পজিশন হচ্ছে যে এটা উইক। তার মানে অ্যালিফেটিক অ্যামিনের চাইতে অ্যারোমেটিক অ্যামিন উইক, অ্যালিফেটিক অ্যামিনের চাইতে অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে উইক। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে অ্যারোমেটিক অ্যামিনের নাইট্রোজেন থেকে ইলেকট্রন কি হয়, বেনজিনের দিকে কি করে, মানে এন্টার করে, বেনজিনে এন্টার করে। তাহলে অ্যারোমেটিক অ্যামিনের নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন, অ্যারোমেটিক অ্যামিনের নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন, সেটা বেনজিনে এন্টার করে। এখন যদি বেনজিনে এন্টার করে ইলেকট্রন, এবং কেন করে তোমরা জানো, রেজোনেন্সের কারণে, রেজোনেন্স দেওয়ার জন্য এটা এন্টার করে। তো যদি নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন বেনজিনের দিকে সেটা এন্টার করে, তাহলে নাইট্রোজেন তো এখন আলটিমেট কি হয়ে গেল, লুজার হয়ে গেল। অ্যালোফেটিকদেরকে তো অ্যালকাইলরা ইলেকট্রন দিয়ে তাদের ইলেকট্রন ডেন্সিটিকে আরো হাই করে দিচ্ছিল, আর অ্যারোমেটিক উল্টো কাজ হইতেছে, তার ইলেকট্রন উল্টা বেনজিনে এন্টার করে তার ইলেকট্রন, নিজেরা ইলেকট্রন যেটা লোন পেয়ার, সেটাই তো এখন হচ্ছে গিয়া তোমার লস করে দিতে থাকে। তো দ্যাট তখন তার বেসিসিটিটা কমে যায় আরো, এবং তার বেসিসিটি হচ্ছে অ্যালিফেটিকের তুলনায় কম। তো এলিফেটিক ভার্সাস অ্যারোমেটিক হইলে এলিফেটিকের থেকে অ্যারোমেটিকরা উইকার, অর্থাৎ এলিফেটিক অ্যামিনের চেয়ে অ্যারোমেটিক অ্যামিন উইক। কারণ এখানে হচ্ছে যেখানে এক ধরনের ইফেক্ট কাজ করতেছে, ওইটাতে তার ঠিক কোয়াইট অপোজিট ইফেক্ট কাজ করতেছে। তো দ্যাট এই হচ্ছে গিয়ে ওভারঅল বেসিসিটি। তোমাকে যদি আস্ক করে চারটা অপশন দিয়ে যে কোনটা হাইয়েস্ট বেসিক অথবা লোয়েস্ট বেসিক, সেটা যেমন তুমি অ্যান্সার করবা। যদি এখানে কোনো অর্ডার তারা দেয়, অর্ডার, তাহলে সেখানে তো কোনটা কারেক্ট অর্ডার সেটা তোমরা আনসার করবা। আর যদি সিকিউতে আসে, তাহলে সিকিউতে তোমাকে এটা এদের ট্রেন্ডটা কি, রিঅ্যাক্টিভিটি কি, সেটা যদি বলতে বলে, এটা ভার্সাস এটা দিতে পারে, এইটা ভার্সাস ওই যে ওটাও দিতে পারে। মানে এমন হতে পারে এলিফেটিকের মধ্যেই থাকলো, আবার হতে পারে না এলিফেটিকের সাথে অ্যারোমেটিকের মধ্যে হতে পারে। তো যাই হোক না কেন, এই ডিসকাশন থেকে সেই আনসারটা করতে পারবার কথা। এই হচ্ছে বেসিক অফ অ্যামিন নিয়ে আমার সাথে আলোচনা। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যালিফেটিকের প্রাইমারি, সেকেন্ডারি আর টারসিয়ারির মধ্যে ডিফারেন্সিয়েশন। আমরা তোমার অ্যালিফেটিকের প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করতে দেখেছি। অ্যালকোহল প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, যেটা আমরা লুকাস রিএজেন্ট দিয়ে করে আসছি। তো এখন আমরা করব অ্যামিনের ডিফারেন্সিয়েশন, অ্যালিফেটিক অ্যামিনের, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যামিনকে ডিফারেন্সিয়েট করব। এখন প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালিফেটিক অ্যামিনকে ডিফারেন্সিয়েট করব। এই ডিফারেন্সিয়েশন করতে গেলে কিভাবে সেই ডিফারেন্সিয়েশনটা হয়, দেখো কোন রিঅ্যাকশনের মাধ্যমে। এটা হলো অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, এটা হচ্ছে অ্যালিফেটিক সেকেন্ডারি অ্যামিন, আর এটা হলো অ্যালিফেটিক টারসিয়ারি অ্যামিন। তাহলে এই যে তিনটা অ্যালিফেটিক অ্যামিন, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারসিয়ারি, এই তিনটা অ্যামিনকে ডিফারেন্সিয়েট করতে আমরা কি ইউজ করব জানো? নাইট্রাস অ্যাসিড। কি ইউজ করব জানো? নাইট্রাস অ্যাসিড। কি ইউজ করব? নাইট্রাস অ্যাসিড। অর্থাৎ তুমি কি দিয়ে ডিফারেন্সিয়েট করতেছো? নাইট্রাস অ্যাসিড দিয়ে। তাহলে রিমেম্বার, একটা এমসিকিউ আসে প্রায়, যে অ্যালিফেটিক প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যামিনকে কি দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়? আনসার হচ্ছে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিডের সাহায্যে তুমি প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারসিয়ারি অ্যামিনকে তোমরা ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে? আচ্ছা, এখন তাতে করে রেজাল্ট কি? রেজাল্টটা কি? রেজাল্টটা কি? অর্থাৎ প্রাইমারি অ্যামিন থেকে প্রাইমারি অ্যামিনের সময় কি হবে, সেকেন্ডারি অ্যামিনের সময় কি হবে, আর টারসিয়ারি অ্যামিনের সময় কি হবে? আচ্ছা, যখন প্রাইমারি অ্যামিন নেওয়া হয় তখন হয় হচ্ছে গিয়া অ্যালকোহল, নাইট্রোজেন গ্যাস বাই প্রোডাক্ট, আর হলো H2O। যখন প্রাইমারি অ্যামিন তখন এটা হয়। যখন প্রাইমারি অ্যামিন, তখন নাইট্রাস অ্যাসিড অ্যাড করলে, প্রাইমারি অ্যামিনের সময় নাইট্রাস অ্যাসিডের সাথে যদি রিঅ্যাকশন করে, প্রাইমারি অ্যামিন যদি নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, তাহলে অ্যালকোহল হয়, নাইট্রোজেন গ্যাস হয়, এন্ড ওয়াটার প্রডিউস হয়। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আগেও হয়তো কোনো কারণে বলা হয় কিনা আমার মনে নাই, বলে দিচ্ছি এখন আবার রিপিট। সেটা হচ্ছে যে আমি একটু খুব সুন্দর করে লিখতেছি, Cl মাইনাস
ওইস মাইনাস NH2 মাইনাস আর সায়ানাইড মাইনাস। এই চারটা হচ্ছে আমাদের হচ্ছে কমন নেগেটিভ আয়ন বা কমন নিউক্লিওফাইল। কমন নিউক্লিওফাইল, এই চারটা হচ্ছে কমন নিউক্লিওফাইল। দেখো তো তোমরা সমস্ত ঘাইটে বার করো তো নিউক্লিওফাইল এই চারটার বাইরে আছে কিনা, খুবই মানে খুঁজেই পাবা না একরকম। তো এই চারটাই হচ্ছে সবচেয়ে কমন। অ্যালকাইল হ্যালাইডে গেছো, হ্যালাইড ছিল। অ্যালকোহলে গেল, ওইস ছিল। অ্যামিনে আসতো, NH2। সায়ানাইড তো দেখতেই কয়েকবার ইউজ হয়েছে। এরাই হইতেছে সেই নেগেটিভ আয়ন গুলা, কমন যারা নিউক্লিওফাইল তারা। এই নিউক্লিওফাইল গুলোর একটা নেচার দেখবা সবসময় রিঅ্যাকশনের সময়, সবসময় যেটা দেখবা যে এই চারটাই কি করে, একটা আরেকটা জায়গায় আছে। একদম পরিষ্কার বলে দিচ্ছি, খেয়াল করে দেখবা সব সময় এটাই হইতেছে যে এই চারটাই একটা আরেকটা জায়গায় আসতেছে, একটা আরেকটা জায়গায় আসতেছে সব সময় ঘুরে ফিরে। অর্থাৎ একটা থাকলে তার জায়গায় অন্য একটা আসতেছে, এইটাই হচ্ছে বারবার। এখন এখানে NH2 আছে আর সেখানে আসছে কে, OH। তাহলে ঘটনার কিন্তু নট এক্সেপশন, আমি যা বলছি তাই হয়েছে এখানে। অর্থাৎ NH2 আছে, এবার আসছে কে, OH। অর্থাৎ 100%, 1% তো আমার কথার বাইরে যাবে না কেউ, বা যাবে না কোনো সময়। এটা হলো যে এই চারটা থাকলে অবশ্যই এই চারটার প্রতিপক্ষ যে কোনো একটা যে আছে সে তার জায়গায় অন্য এর থেকে কেউ একটা আসবেই আসবে, এর বাইরে কোনো রিঅ্যাকশন নাই, এর বাইরে কোনো ঘটনাই ঘটবে না। সবসময় দেখবা যে এই চারটার মধ্যে যদি একটা থাকে তাহলে তুমি দেখবা যে প্রোডাক্টে অন্য একটা আসতেছে, এই চারটার মধ্যে থেকে অন্য একটা আসছে। এখন অন্য কোনটা আসবে, নাইট্রাস অ্যাসিডের কাছে কি আছে, নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডের কাছে এই চারটার মধ্যে কোনটা নাইট্রাস অ্যাসিডের কাছে আছে, সে হলো OH আছে। যত অ্যাসিড সবার কাছে কিন্তু OH থাকে, তো তার কাছে কি আছে, OH আছে। অর্থাৎ তার কাছে একটা OH আছে, একটা NO আছে। ONO, OH আছে আর NO আছে, এভাবে তো HNO2। তো OH-টাই ওই অ্যামিনের জায়গাটা দখল করেছে। পরে এর NO থাকে আর ওখান থেকে সে কি পাইছে, NH2। এর রয়েছে কোন পার্টটা, NO পার্ট, আর এর পার্টের কোনটা রয়েছে, NH2। তো এই NH2 আর NO যখন একত্র হয়েছিল, NO এর কাছ থেকে আসছে আর NH2 ওর কাছে আসছে। আসার পরে NO আর NH2 এরা কি করছে, এই যে বর্ডার দাও, বর্ডার দাও। তখনই কি হয়েছে, N আর N মিলে হয়েছে N2। আর এই যে H2O, এই যে H2O রিঅ্যাকশন তো ম্যাথমেটিক্যাল ব্যাপার অনেকটা। তার মানে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনের সাথে যদি নাইট্রাস অ্যাসিড দেওয়া হয় তাহলে মেইন কম্পাউন্ড অ্যালকোহল আর বাই প্রোডাক্টে নাইট্রোজেন এন্ড ওয়াটার। সুতরাং অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন যদি হয় তাহলে তোমার হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে এই রিঅ্যাকশনটা দিবে। কিন্তু সেকেন্ডারি অ্যামিন হইলে কিন্তু আর ওই অপশন নাই যেটা মাত্র বললাম। এখন তার NH2 নাই, তো আমার ওই কাজটা কি এখন আর হবে, এখন তার NH2 নাই, তো এখন তার ওইটা হবে না যেটা আমরা তখন আশা করছি। এখন কি হবে তাহলে, এখন প্রোডাক্টটা লিখি কেমনে, এটা আগে লিখি। R2N.NO আর হচ্ছে ওয়াটার। এখন যেটা প্রডিউস হচ্ছে না, এটার নাম হলো নাইট্রোসোঅ্যামিন। এই যে একদম মনে রাখো, এটাকে বলবো নাইট্রোসোঅ্যামিন, এটাকে বলবো নাইট্রোসোঅ্যামিন। তা আগে বলি যে তোমরা ভাবতে পারো যে স্যার, অনেকে এই প্রশ্নটা করতো যে স্যার এটা তাহলে N2O লেখলো না কেন, R2N.NO এইভাবে লেখার মানে কি, এটা R2N2O লিখলো না কেন। অনেক কিছুই লেখা হয়, এই লেখাটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। মানে ওইভাবে অনেক সময় সব ফর্মুলা দেখা গেল যে তোমার কি করা হয় না, ওই মলিকুলার ফর্মুলাতে কনভার্ট করা হয় না, মানে তাকে একটা স্ট্রাকচারাল ফর্মুলা দিতে হয় আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এটা এভাবেই লিখবা, R2N.NO অর্থাৎ নাইট্রোসো অ্যামিন। নাইট্রোসো কাকে বলে, ওই NO-টাকে বলে, আর অ্যামিন হলো নাইট্রোজেনের এই পার্টটাকে বলে। তো নাইট্রোসো অ্যামিন আর ওয়াটার। এখন আসো কেমনে হইছে, এর কাছে তো আগের মতোই হোনো আছে, এর কাছে আগের মতোই সেই হোনো আছে, কিন্তু এইবার তো আর NH2 নাই যে হো ওখানে আসবে। এখন আবার কি হবে তাইলে, এইবার কি করছে, এইটার ওয়েস্ট মধ্যে করছে আমরা পানি বানিয়ে ফেলি। জাহান্নামের জাকার বাকিরা, আমরা আগে পানি বানাই। এইটার ওয়েস্ট মনে করছে আমরা ওয়াটার করে ফেলি, করছে তারা এইটার ওয়েস্ট ওয়াটার করার পরে তখন কি হয়েছে, এই তো গেছে এইবার ওয়েস্ট নিয়ে, তাহলে এবার আসবে কে, NO। তো ওইখানে কে চলে আসছে, NO।
তার মানে সেকেন্ড টাইম কি হলো নাইট্রোসামিন, তার মানে প্রথম টাইম ফার্স্ট টাইম হলো অ্যালকোহল, পরের টাইমে হইতেছে নাইট্রোসামিন। আচ্ছা এবার আসো টারশিয়ারি অ্যামিনের সময়, এটা টারশিয়ারি অ্যামিন, তার সাথে একইভাবে দিছো নাইট্রাস অ্যাসিড। এই যে সেকেন্ডারি অ্যামিনের সময় যে ঘটনাটা ঘটছে এবার তো সেই ঘটনা ঘটারও উপায় নাই, অর্থাৎ এইবার তো সেটাও হবে না। NH2 ছিল একরকম কাজ করছে, NH ছিল সেখানে আরেক রকম বিহেভিয়ার করছে, এবার তো আর এই তো নাই, তো ওই বিহেভটা আবার করতে পারবে না, ঠিক আছে, আরেকটা বিহেভ করবে এখন, ঠিক না? এইবার টারশিয়ারি অ্যামিন যেটা করবে, টারশিয়ারি অ্যামিন যেটা তৈরি হবে সেটা আগে দেখাই। সেটা হবে হলো R3NHNO2 মাইনাস প্লাস। ভাবতে পারো স্যার এগুলো যেভাবে আমরা লিখতেছি তোমরাও সেভাবেই লিখবা, আমরা যেভাবে লিখতেছি সেভাবেই তোমরা লিখবা। আচ্ছা এটা টারশিয়ারি অ্যামিন আর এটা হলো নাইট্রাস অ্যাসিড। এইবার তার কাছে আর কি অপশনই আছে, তার কাছে তো আর কোনো অন্য কোনো অপশন নাই, সেই অপশনটাই সে নিবে এখন, যেটা হইতেছে সে কি করছে এবার দেখো। তো তার কাছে এই R3N কি করছে, প্রথমে এই নাইট্রাস অ্যাসিডের কাছ থেকে প্রোটনটা নিয়ে নিছে, আমার তো আর অন্য কোনো কাজ নাই, আমি আর কি করবো এখন, সে প্রোটনটা নিছিল প্রথমে, ঠিক আছে, নিয়ে সে হয়েছিল R3N প্লাস ও NH প্লাস, R3NH প্লাস প্রোটনটা আগে নিয়ে নিছিল, নিয়ে সে হয়েছিল R3NH প্লাস। আচ্ছা প্রোটন দিয়া তার কাছে হয়েছে কি NO2 মাইনাস না, তার কাছে কি রয়েছে NO2 মাইনাস, পরে NO2 মাইনাস আবার কি করবে তার সাথে, এত একটা প্লাস আয়ন NO2 মাইনাস আয়ন, তাহলে সেই প্লাস আর মাইনাস আবার একত্র হয়ে যাবে, একত্র হয়ে যাবে, তো একটা তখন একটা কম্পাউন্ড প্রডিউস করবে, এই কারণে একটা কম্পাউন্ড প্রডিউস হবে। তো দেখ এই কারণে এখানে কি হচ্ছে একটা কম্পাউন্ড প্রডিউস হয়েছে এটা, এবং যেটা প্রডিউস হয়েছে এটা সল্ট, এটা নাইট্রাইট সল্ট, এটা হচ্ছে একটা নাইট্রাইট সল্ট। তার মানে প্রাইমারি অ্যামিন হইলে নাইট্রাস অ্যাসিডের সাথে কি বিহেভ করলো, সেকেন্ডারি অ্যামিন কি বিহেভ করলো, টারশিয়ারি অ্যামিন কি বিহেভ করলো, এভাবেই তো আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারিকে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি। তার মানে প্রাইমারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিনকে কি করে ডিফারেন্সিয়েট করবা, নাইট্রাস অ্যাসিড দিয়ে দিবা, নাইট্রাস অ্যাসিড দিলে প্রাইমারি অ্যামিন হলে অ্যালকোহল, সেকেন্ডারি অ্যামিন হলে নাইট্রোস, আর টারশিয়ারি অ্যামিনের সময় সল্ট হবে। এটা একটা ক্রিস্টালাইন সল্ট, কিন্তু সলিড ক্রিস্টালাইন সল্ট তৈরি হয়ে যাবে, এবং যেটা তোমাকে ডিফারেন্সিয়েট করবে প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যামিনের মধ্যে। এবার তোমার হচ্ছে আমরা ডিফারেন্স করব হলো ডিফারেন্সিয়েশন between aliphatic amine and aromatic amine, এবং দুইটাই প্রাইমারি অ্যামিন। তার মানে এবারও ডিফারেন্সিয়েশনই করব, তবে এবার অ্যালিফ্যাটিক অ্যামিনের সাথে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন ভার্সাস হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, এটাকে ডিফারেন্সিয়েট করব এবার। অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন এন্ড অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ডিফারেন্সিয়েট করা, অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন আর অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ডিফারেন্সিয়েট করা, এবং সেটাও হয় কি জানো নাইট্রাস অ্যাসিড দিয়েই। অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনের সাথেও এবার নাইট্রাস অ্যাসিড, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যখন তখনও একই ভাবে নাইট্রাস অ্যাসিড। তার মানে মজার ব্যাপারটা দাঁড়ালো কি যে তার মানে অ্যামিনের ডিফারেন্সিয়েশন মানেই কি কারে দিয়ে করতে হয়, নাইট্রাস অ্যাসিড দিয়ে করতে হয়। তাহলে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক হলেও তাই, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক হলেও সেই একই, অর্থাৎ কি দিয়ে, নাইট্রাস অ্যাসিড দিয়ে। তাহলে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন যখন নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সেটা তো আমরা দেখেই ফেলছি, আমরা তো জেনেই গেছি যে অ্যালকোহল হবে, নাইট্রোজেন গ্যাস হবে, আর H2O, এটা তো জেনেই গেছি। তার মানে অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন হইলে নাইট্রাস অ্যাসিড অ্যাড করলে সেখানে অ্যালকোহল হবে, নাইট্রোজেন হবে আর ওয়াটার, অ্যালকোহল নাইট্রোজেন ওয়াটার, তো ওকে ফাইন, ওইটা তো অ্যালিফ্যাটিকেরটা জানলাম। কিন্তু অ্যারোমেটিকের সময় কি হবে, অ্যারোমেটিকের টাইমে কি হবে, অ্যারোমেটিকের টাইমে কি হবে? আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি, অ্যারোমেটিকের সময় যখন অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড অ্যাড করা হয় তখন এইভাবে লেখা হয়, সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। একটু কষ্ট করে মনে রাখতে হবে, সেটা হলো এখানে সোডিয়াম নাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মেনশন করা হয়েছে। তোমাদেরকে একটা কথা বলি, এই নাইট্রাস অ্যাসিডটা পেতে, এই নাইট্রাস অ্যাসিড ইউজ করতে গেলে, এই নাইট্রাস অ্যাসিড পেতে গেলে কখনোই নাইট্রাস অ্যাসিড হিসেবে কোথাও এটা স্টোর করা থাকে না,
নাইট্রাস অ্যাসিড নামে কোনো অ্যাসিড ল্যাবে প্রিজার্ভ করা নাই। ল্যাবে নাইট্রাস অ্যাসিডের নামে কোনো বোতল নাই, নাইট্রাস অ্যাসিডের নামে কোনো জার নাই। অর্থাৎ এই যে কন্টেইনার, এটার মধ্যে নাইট্রাস অ্যাসিড আছে, এইরকম কোনো জার ল্যাবরেটরিতে নাই। অর্থাৎ নাইট্রাস অ্যাসিড রেডিমেড থাকে না, রেডি থাকে না। নাইট্রাস অ্যাসিডকে সবসময় ফ্রেশলি মেড ইউজ করা হয়, ফ্রেশলি মেড। অর্থাৎ তোমার যদি উদ্দেশ্য হয় যে নাইট্রাস অ্যাসিড ইউজ করবা, তাহলে তার জন্য তুমি সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিক্স করে অ্যাড করে দিবা। সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে মিক্স করে দিবা, তাহলে সেটা কার কাজ করবে? নাইট্রাস অ্যাসিডের কাজ করবে। এখন ভাবতে পারো স্যার এতক্ষণ ধরে কেন এগুলো বলে আসছেন না? অ্যালিফেটিকের জন্য এটা খুব নেসেসারি না বলাটা, অ্যালিফেটিকের জন্য ওটা নেসেসারি ছিল না বলাটা, কিন্তু অ্যারোমেটিকের জন্য এটা নেসেসারি হবে। সেই কারণে এটা অ্যারোমেটিকের সময়ই বলতেছি। তাতে করে যেটা হবে, অ্যানিলিন নাইট্রাস অ্যাসিডের সাথেই রিঅ্যাকশনটা হবে, তবে এদেরকে মেনশন করবা। করলে যেটা হবে সেটা হলো একটা খুবই ইম্পর্টেন্ট কম্পাউন্ড। ফর্মুলাটাই দেখো একটু আলাদা, একটু কেমন জানো, ঠিক না? বেনজিনের উপরে N2Cl, বেনজিনের হেডে N2Cl, N2Cl, যেটাকে তোমরা জানবা এটাকে বলা হয় ডায়াজোনিয়াম সল্ট। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে তোমরা আজকে থেকে জেনে রাখো, এটাকে বলা হয়ে থাকে ডায়াজোনিয়াম সল্ট, ডায়াজোনিয়াম সল্ট। সো দ্যাট যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডায়াজোনিয়াম সল্ট, দিস ইজ দ্যাট। এটাই হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট, এটাই হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। আর এই রিঅ্যাকশনটাকে কি বলে জানো? ডায়াজোটাইজেশন। এই রিঅ্যাকশনটাকে কি বলে জানো? ডায়াজোটাইজেশন। যেহেতু ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস হয়, সো দ্যাট এটাকে বলা হয় ডায়াজোটাইজেশন। এখন ভাবতে পারো যে, এখন খেয়াল করো যে স্যার কেন এবার সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মেনশন করছি? কারণ আমি যদি শুধু নাইট্রাস অ্যাসিডের সাথে প্রাইমারি অ্যামিনে রিঅ্যাকশন করে ডায়াজোনিয়াম সল্ট N2Cl দেখাতাম, তাহলে তুমি জীবনেও এটা চিন্তা করে বার করতে না যে ক্লোরিন কোত্থেকে আসলো, সোর্স অফ ক্লোরিন কোত্থেকে, মানে ক্লোরিন কোত্থেকে আসলো এখানে, আবার ক্লোরিন আসছে কি করে? ক্লোরিন কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য বললাম। এই ক্লোরিনটা আসলে কারণ আমার তো হাইড্রোক্লোরিক অ্যাসিড পরে সোডিয়াম ক্লোরাইড হিসেবে ক্লোরিন রয়ে গেছে না, তো তখন সেইভাবেই ডায়াজোনিয়াম সল্টটা প্রডিউস হয়। এখন তাহলে এটা কি হলো? ডিফারেন্সিয়েট করা হলো যে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন আর অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে একরকম বিহেভ করতেছে না, অর্থাৎ দুই রকম প্রোডাক্ট দিচ্ছে। এখান থেকে আমাকে কয়েকটা কোশ্চেন আমাদেরকে ফেস করতে হয়, বা কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হবে। এক হলো 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু মাস্ট মেনশন করতে হবে। 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে মাস্ট মেনশন করতে হবে, আদারওয়াইজ এটা কেটেই দিতে পারে। 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এখানে কম্পালসারি। কারণ হলো এটা আসলে এত লোয়ার টেম্পারেচারে করতে হয়, কারণটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট যেটা হইছে না, এটা খুবই আনস্টেবল। এই ডায়াজোনিয়াম সল্টটা খুবই আনস্টেবল, এটা আইস বরফের মধ্যে রাখতে হয়, নয়তো এটা টেকে না। তো এই জন্যই বলা হয়েছে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে ডায়াজোনিয়াম সল্ট প্রডিউস করতে হয়। যদি এখন তুমি বলো যে স্যার যদি নর্মাল টেম্পারেচারে করে ফেলতাম কি হইতো? নর্মাল টেম্পারেচারে যদি করতাম, হ্যাঁ, নর্মাল টেম্পারেচারে যদি এই রিঅ্যাকশনটা করতাম, অর্থাৎ এই যে প্রাইমারি অ্যামিন যেটা, এর সাথে তুমি নাইট্রাস অ্যাসিড অ্যাড করছো, মনে করো টিচার 30 ডিগ্রি সেলসিয়াস দিছে, এইদিকে খেয়াল করছো, টিচার 30 ডিগ্রি সেলসিয়াস দিছে, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন দিছে, নাইট্রাস অ্যাসিড দিছে, সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার আর মেনশনই করে নাই, কারণ এখন ডায়াজোনিয়াম সল্ট তো হবেই না 30 ডিগ্রি সেলসিয়াস যেহেতু। তো এই কারণে তখন যেটা হবে, তখন হবে হচ্ছে ওই যে অ্যালিফেটিকের মতো এইবার হবে অ্যারোমেটিকের যেটা হওয়ার কথা, এই যে অ্যালিফেটিকে ওইস আসছে, অ্যারোমেটিকেও তো ওইস আসবে। তাহলে কি অ্যালিফেটিকে অ্যারোমেটিকের কি অন্য বিহেভ করতেছে? না, এটা তার একটা মানে এটা হলো একটা স্পেশাল বিহেভ, এটা একটা স্পেশাল বিহেভ, ট্রেডিশনাল বিহেভ এটা। তো 30 ডিগ্রি সেলসিয়াস যদি দেখো দেওয়া আছে, তাহলে বুঝবা যে ওই যে ন্যাচারাল বিহেভ, এবং সেই বিহেভে ওইস আসবে, সেখানে ফেনল হয়ে যাবে, তাতে করে ফেনল হয়ে যাবে। এখন এখান থেকে আমাকে একটা কোশ্চেন তোমাদেরকে ফেস করতে হতেও পারে। কোশ্চেনটা হলো যে অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট হয়, তাহলে এলিফেটিক ডায়াজোনিয়াম সল্ট হয় না কেন? এলিফেটিক ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে না কেন? ডায়াজোনিয়াম সল্ট বলতেছে শুধু N2Cl এর কারণে, জানো? ওই বেনজিন আছে না না আছে তার উপরে না, কিন্তু N2Cl এর অংশটুকুকে বলা হয় ডায়াজোনিয়াম সল্ট। এইটা অ্যালিফেটিকে থাকলে অ্যালিফেটিক ডায়াজোনিয়াম সল্ট, এটাই যদি অ্যারোমেটিকে থাকতো আছে বলে অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট। তো এই N2Cl টা
অ্যালিফেটিকে হয় না, অ্যারোমেটিকে হয়। আচ্ছা, অ্যারোমেটিক আবার দেখছো নর্মাল টেম্পারেচারে হইলে আবার ঠিকই আবার N2 বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওই N2 তার কাছেও থাকে না তখন, তার মানে ওরটা থাকেই না, ওরটা কিছুক্ষণের জন্য থাকে কিন্তু পরে আবার ঠিকই নর্মাল টেম্পারেচারে থাকে না। তাহলে অ্যালিফেটিক তার মানে কি, অ্যালিফেটিকেও কিন্তু N2 হয়েছিল এক সময় কিন্তু সে রাখতে পারে নাই। অ্যারোমেটিক কি লোয়ার টেম্পারেচারে এটা রাখতে পারে, তার মানে অ্যারোমেটিকেরটা পসিবল রাখতে পারা যায় কিন্তু অ্যালিফেটিকেরটা রাখাও যাচ্ছে না। কেন? এমনিতেই আনস্টেবল, তারপরেও অ্যারোমেটিকটা পসিবল, তারপরেও অ্যারোমেটিকটা পসিবল, অ্যালিফেটিকটা একেবারে পসিবলই না। তার কারণটা হচ্ছে যদিও এটা আনস্টেবল, যদিও এটা তোমার সহজে প্রডিউস হতে চায় না বা এটা বেশিক্ষণ সাস্টেইন করে না, তারপরেও অ্যারোমেটিকের এই রিং স্ট্রাকচার থাকার কারণে, অ্যারোমেটিকের এই রিং স্ট্রাকচার থাকার কারণে, রিং স্ট্রাকচার আবার বলি, রিং স্ট্রাকচার, রিং স্ট্রাকচার, এই রিং স্ট্রাকচার থাকার কারণে সে রেজোনেন্স দেয়, তোমরা জানো রিং স্ট্রাকচার থাকাতে রেজোনেন্স দেয়, আর রেজোনেন্সের কারণে তখন এটা কিছুটা স্টেবল থাকে। রেজোনেন্স মানে কি? একটা ব্যস্ততা, রেজোনেন্স মানে একটা এঙ্গেজমেন্ট। তো এই ব্যস্ততা বা এঙ্গেজমেন্টের কারণে সে কিছুক্ষণ কি থাকতে পারে, সাস্টেইন করতে পারে, রেজোনেন্সের কারণে পারে। কিন্তু অ্যালিফেটিকের কাছে তো তার কোনো রিং নাই, কোনো রিং স্ট্রাকচার নাই, কোনো রেজোনেন্স নাই, তাহলে তো সে তো রেজোনেন্সের যে অ্যাডভান্টেজ সেটা তো নিতে পারতেছে না। এই কারণে এলিফেটিকটা হয় না, বাট অ্যারোমেটিকটা হয়। এই হচ্ছে তার এক্সপ্লেনেশন। ওকে, সো এবার যাচ্ছি একটা খুবই ইম্পর্টেন্ট, আমি মনে করি যে এটা হলো ভিভিআইপি কোশ্চেন, ইউ মাস্ট ফেস ইট ইন দ্য নেক্সট এক্সাম। কোশ্চেনটা হচ্ছে এরকম, NH2 group is orthopara directing but in nitration of aniline meta compound is produced। মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। বলা হইতেছে যে NH2 গ্রুপ হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, NH2 অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, এটা রিকগনাইজ। কিন্তু আমরা যদি অ্যানিলিনকে নাইট্রেশন করি তাহলে মেটা কম্পাউন্ড তৈরি হয়, অ্যানিলিনকে আমরা যদি নাইট্রেশন করি তাহলে মেটা কম্পাউন্ড হয়। মানেটা কি বুঝো? তারা বুঝাতে চাচ্ছে যে এই যে অ্যানিলিন, এই অ্যানিলিনকে যদি তোমরা নাইট্রেশন করো, তোমরা জানো যে নাইট্রেশন কি দিয়ে করি? নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের সাহায্যে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিয়ে এটা করা হয়। তাহলে নাইট্রেশন করতে, যে কোনো কম্পাউন্ডকে নাইট্রেশন করতে কি দেওয়া হয়? নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, এটা নাইট্রেশন। তো অ্যারোমেটিকের তোমার যে ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশন, তার মধ্যে একটা রিঅ্যাকশন হচ্ছে নাইট্রেশন রিঅ্যাকশন। এই অ্যানিলিনকে নাইট্রেশন করব আমরা, করলে আমরা দেখবো যে নাইট্রো গ্রুপ আসতে দেখবো, কিন্তু নাইট্রো গ্রুপ আসতে দেখছি হলো মেটা পজিশনে। নাইট্রো গ্রুপ আসছে ঠিকই, নাইট্রেশন করছো তো নাইট্রো গ্রুপ তো আসবেই, কিন্তু নাইট্রোটা আসছে ঠিকই, আসছে মেটা পজিশনে। আমরা জানি যে এই NH2টা হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, NH2টা হচ্ছে অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, এটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, বাট নাইট্রেশন করলে কেন মেটা কম্পাউন্ড হয় বা মেটাতে কেন সাবস্টিটিউশন হয়? সো ভেরি সিরিয়াস কোশ্চেন যে মেটা কম্পাউন্ড কেন হবে। এটা রিজনটা হচ্ছে এরকম যে, রিজনটা কিন্তু খুব বেশি আহামরি কোনো রিজন না, বুঝছো, খুব সিম্পল একটা রিজনটা খুব সিম্পল। সেটার কারণটা হচ্ছে এই যে তোমার কি বলা হয় মানে অ্যানিলিন, যেটা অ্যানিলিন কি করে, যেহেতু নাইট্রেশনের সময় আমরা একটা অ্যাসিড মিক্সচার ইউজ করি, নাইট্রেশনের সময় যেহেতু আমরা একটা অ্যাসিড মিক্সচার ইউজ করি, অ্যাসিড মিক্সচার কিন্তু খেয়াল করো, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। ওকে, তো আমরা যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড ইউজ করি,
তোমরা নাইট্রেশনের মেকানিজমের কথা যদি মনে করে থাকো, নাইট্রেশনের মেকানিজমের কথা যদি মনে পড়ে, তাহলে তোমরা সেখানে দেখছো যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মিলে প্রথমে প্রোটন তৈরি করে, অর্থাৎ প্রোটনটা পরে এইটার ওয়েট মিলে তখন ওয়াটার ফর্ম করে। অর্থাৎ এটা যেহেতু অ্যাসিড মিক্সচার, তার মানে এই সলিউশনে প্রোটন অ্যাভেলেবল, যেহেতু এটা অ্যাসিড মিক্সচার, সেই সলিউশনে প্রোটন তৈরি হবে, এই সলিউশনে প্রোটন অ্যাভেলেবল। তাহলে এদিকে বুঝো, সেটা হলো যে এটা হলো গিয়ে তোমার অ্যাডিলিন, অ্যানিলিন, অ্যারোমেটিক অ্যামিন, যেটা আমরা জেনে গেছি যেটার মধ্যে কি আছে, বেসিক নেচার আছে। এটার মধ্যে বেসিক নেচার আছে মানে কি, এটা প্রোটন নেয়ার অ্যাবিলিটি আছে বা এটা প্রোটন নেয়ার টেন্ডেন্সি আছে, প্রোটন সে একসেপ্ট করে বা প্রোটন সে একসেপ্ট করে বা একসেপ্ট করার টেন্ডেন্সি আছে। তাহলে যখনই তুমি নাইট্রিক অ্যাসিড কিংবা সালফিউরিক অ্যাসিড ইউজ করবা, তারা যখন প্রোটন তৈরি করবে, এই প্রোটনটা অ্যানিলিন কি করে নিবে, নিয়ে নিবে আগে। অ্যানিলিন আগেই কি করে নিবে, প্রোটনটাকে নিয়ে নিবে। অর্থাৎ ওই সলিউশনে যখন প্রোটন তৈরি হবে, নাইট্রেশন হওয়ার আগেই কি হবে, প্রোটনটা সে একসেপ্ট করে নিবে। আর প্রোটনটা একসেপ্ট করে সে কি হয়ে যাবে, এই যে অ্যানিলিনিয়াম হয়ে যাবে। প্রোটন একসেপ্ট করলে যা হয় আর কি, মানে অ্যানিলিন তার লোন পেয়ার ইলেকট্রন দিয়েই আগে কি করে নিবে, প্রোটন নিয়ে নিবে। অ্যানিলিনের অ্যামিনো গ্রুপটা প্রোটন নিয়ে নিবে, প্রোটন একসেপ্ট করে ফেলবে। যেহেতু নাইট্রেশনের অ্যাসিড মিক্সচার আছে, তো অ্যাসিড মিক্সচার থেকে আগেই কি করে নিবে, প্রোটনটা একসেপ্ট করে নিবে, প্রোটনটা রিসিভ করে নিবে সে আগে। তো যখন সে প্রোটন রিসিভ করে অ্যানিলিনিয়াম হয়ে যাবে, অ্যানিলিনিয়াম, অ্যানিলিনিয়াম। আচ্ছা শোনো, আচ্ছা দেখো, তাহলে এই অ্যানিলিন নাইট্রেশন করলে মেটা কম্পাউন্ড দেয়। এটা অর্থোপ্যারা ডাইরেক্টিভ গ্রুপ হলেও এটা কেন হয়েছে তার কারণটা আমরা এক্সপ্লেন করতেছি। যে এই অ্যানিলিনের এর কারণটা হচ্ছে নাইট্রেশন রিঅ্যাকশন যখন করা হয়, তখন সলিউশনের যে প্রোটন তৈরি হয়, অ্যানিলিনের বেসিক নেচারের কারণে সে আগেই প্রোটনটা নিয়ে সে হয়ে যায় অ্যানিলিনিয়াম। আর যখন সে অ্যানিলিনিয়াম হয়, তখন তো আর সে আর অর্থোপ্যারা ডাইরেক্টিভ গ্রুপ হিসেবে তাকে দাবি করতে পারে না, কারণ তখন তো তার কাছে লোন পেয়ার নাই। উল্টা সে নিজেই এখন লুজার, সে তো লোন পেয়ারও নাই তার কাছে, উল্টো সেই লুজার। তাইলে সে তো আর এখন অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ না, মোরওভার সে এখন কি মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়ে যাবে। যার জন্য যখন আমরা নাইট্রেশন করি, তখন সে আসলে অ্যানিলিনিয়াম হয়ে নাইট্রেশনটা করে। সে নাইট্রেশনে যায় ঠিকই, কিন্তু যাই হচ্ছে অ্যানিলিনিয়াম হয়ে যায়। আর তুমি ভাববা যে স্যার এখানে তো অ্যানিলিনিয়াম নাই, ওই অ্যানিলিনিয়ামকে পরে আমরা আবার রিমুভ করছি, ওই প্রোটন যেটা সে নিছিল সেটাকে আমরা আবার তাড়াইয়া দিছি। কিন্তু কথা হচ্ছে যে সে যখন নাইট্রেশনে যায় তার আগে সে কি হয়ে যায়, অ্যানিলিনিয়াম হয়ে যায়। তো অ্যানিলিনিয়াম হয়ে যাওয়ার কারণে নাইট্রেশনটা কোন পজিশনে হয়, মেটা পজিশনে হয়। নাইট্রেশনটা কোন পজিশনে হয়, মেটা পজিশনে হয়। তার মানেটা কি জানো, তার মানে এর কিন্তু অন্য সবসময় সে অর্থোপ্যারা কম্পাউন্ড দিবে। মানে নাইট্রেশন বাদে যত রিঅ্যাকশন আছে, নাইট্রেশন বাদে যতগুলো আছে সবগুলোতে ঠিকই সে কি করবে, অর্থোপ্যারাতে সাবস্টিটিউশন করবে। নাইট্রেশন বাদ দিলে সবসময় কি হবে, অর্থোপ্যারাতে সাবস্টিটিউশন হবে। শুধু নাইট্রেশন করতে গেলে এই সমস্যাটা হয়। নাইট্রেশন করতে গেলে সে কি করে, অর্থোপ্যারার পরিবর্তে মেটা কম্পাউন্ড দেয়। কারণ নাইট্রেশন করলেই তো তুমি অ্যাসিড মিক্সচার ইউজ করতেছো, অ্যাসিড মিক্সচার থেকে সে প্রোটন নেওয়ার চান্স আছে তার, এই প্রোটন নেওয়ার কারণে অ্যানিলিনিয়াম হয়ে যায়। আর অ্যানিলিনিয়াম হওয়ার কারণেই তার আর কি থাকা চলে না, সে আর অর্থোপ্যারা যেহেতু থাকে না, মেটাতে কনভার্ট হয়ে যায়, যার কারণে তার ফাইনালি আমরা কি পাই, মেটা কম্পাউন্ড পাই। তো এটা হচ্ছে এক্সপ্লেনেশনের জায়গাটা, এটা হচ্ছে রিঅ্যাকশন, এইটাই, এটা হলো তার এক্সপ্লেনেশন। কারণটা হচ্ছে এটা, যে এই কারণে এটা হয় আর কি। আচ্ছা এবার আসো, কম্পারেটিভ কোশ্চেন হইলে এটা দেখানো হয় যে যখন NO2 থাকে, অর্থাৎ নাইট্রোবেনজিন, অর্থাৎ কি নাইট্রোবেনজিন, তাকে যদি আমরা নাইট্রেশন করি, তাহলে তখন মেটা কম্পাউন্ড হয়, তখনও কি হয়, মেটা কম্পাউন্ড হয়, কিন্তু এটাকে আমরা অ্যাবনর্মাল হিসেবে নিচ্ছি না। অর্থাৎ নাইট্রোবেনজিনকে তুমি নাইট্রেশন করছো, তাতে মেটা কম্পাউন্ড পাবা, এটা ঠিকই আছে। নাইট্রোবেনজিন তাকে আবার নাইট্রেশন করছো, তাতে মেটা হইছে কম্পাউন্ড, তাতে তো এটা তো নরমাল, এটা তো হইবই, কারণ এটা তো মেটা ডাইরেক্টিং গ্রুপ। তো কম্পারেটিভ কোশ্চেন হলে কি বলে জানো, এই দুজনের মধ্যে কম্পারিজন দেয়। কেন কি দেয়, যে এইটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, এটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, অথচ দুইজনেরই প্রোডাক্টে মেটা কম্পাউন্ড কেন, বা দুইজনেরই সেম জায়গায় সাবস্টিটিউশন কেন হয়, এর আর ওর সাবস্টিটিউশন সেম জায়গায় কেন হয় নাইট্রেশন করতে গেলে। তখন তুমি বলবা এটা তো নরমাল, অর্থাৎ এটা মেটা ডাইরেক্টিং, তার জন্য মেটাই হয়েছে, এটা ঠিকই আছে, কিন্তু এটা কেন মেটা দিল, সেটাই মেইন কথাটা থাকবে, ঠিক না? তো এই ধরনের কম্পারেটিভ কোশ্চেন আসবে।
and which is very important. আরেকটা টপিক আছে আমার হাতে, the last topic, আর 2 থেকে 3 মিনিট লাগবে। সেটা হলো কার্বাইল অ্যামিন টেস্ট। কার্বাইল অ্যামিন টেস্ট, কার্বিল অ্যামিন টেস্ট বা কার্বাইল অ্যামিন টেস্ট, কার্বিল অ্যামিন টেস্ট অথবা কার্বাইল অ্যামিন টেস্ট, which is very important। আর এটা অ্যাকচুয়ালি আর কিছু না, আইডেন্টিফিকেশন অফ NH2। আচ্ছা, তোমরা খেয়াল করছো প্রত্যেকটা ক্লাসে অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টেশনে কি ছিল, ওই ফাংশনাল গ্রুপটার আইডেন্টিফিকেশন ছিল। যখন অ্যালকোহল তখন ছিল, যখন অ্যালডিহাইড ছিল, কিটোনিন ছিল, কার্বক্সিলিক অ্যাসিড ছিল, এখন অ্যামিনও তো থাকবে। তাহলে অ্যামিনের যে অ্যামিনো গ্রুপ সেটাকে আইডেন্টিফাই করব, আর তার জন্য যে রিঅ্যাকশন সেটাকে বলে কার্বাইল অ্যামিন টেস্ট। রিঅ্যাকশনটা কি? আচ্ছা, এটা না শুনো আমি একটু বলে দিই, এটা অ্যালিফেটিক দিয়ে আসে না, এটা অ্যারোমেটিক দিয়ে দেখাইলে হয়। এটা অ্যালিফেটিক দিয়ে আসে না, যদিও অ্যালিফেটিকেও হয়, কিন্তু অ্যালিফেটিক দিয়ে এটা বলা হয় না। আচ্ছা, এখানে তোমার রিঅ্যাকশন কার কার মধ্যে, এই যে প্রাইমারি অ্যামিন, অ্যালিফেটিক হোক অ্যারোমেটিক হোক দুইটাই হতে পারতো, এটা অ্যারোমেটিক আছে এই মুহূর্তে। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের সাথে এটা হচ্ছে ক্লোরোফর্ম, এটা হচ্ছে ক্লোরোফর্ম, আর এটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড 60 ডিগ্রি সেলসিয়াসে। অ্যানিলিন যেটা প্রাইমারি অ্যামিনকে রিপ্রেজেন্ট করতেছে, তার সাথে ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পর যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে এই যে বেনজিনের উপরে এনসি, বেনজিনের হেডে এনসি। রিমেম্বার ভাই বোনা যে স্যার ভুল করে করছে না, কোনো ভুল না, এনসি লেখা লাগবে, সিএন লিখলে কেটে দিবে, এনসি লিখতে হবে, এন বন্ড সি এখানে। তো বেনজিনের হেডে এনসি, এইটার নাম এমনিতে, আর বাই প্রোডাক্ট লিখে নেই একটু, পটাশিয়াম ক্লোরাইড আর পানি হচ্ছে বাই প্রোডাক্ট, ওয়াটার হলো বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট নিয়ে চিন্তা নাই। পটাশিয়াম ক্লোরাইড কেন হয়েছে জানো, পটাশিয়াম ক্লোরাইড কেন হয়েছে আর ওয়াটার কেন হয়েছে জানো? কারণ পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, ওয়াটার হবেই। কিন্তু যেটা মেইন হয়েছে, এই যে যেটা মেইন হয়েছে এটার নাম হলো ফিনাইল আইসোসায়ানাইড। অর্থাৎ সায়ানাইড যদি ডাইরেক্ট থাকে তাহলে বলে সায়ানাইড, আর যদি ইনডিরেক্ট অর্থাৎ এনসি থাকে সেকেন্ডারি ফর্ম বলে এটাকে, তখন বলে আইসোসায়ানাইড। তাহলে এই কম্পাউন্ডের নাম হলো ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। আর এই ফিনাইল আইসোসায়ানাইডের আরেকটা নাম হলো কার্বিলামিন। তো যদি এমসিকিউ আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কার্বিলামিন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কার্বিলামিন, তাহলে এইটাই হচ্ছে সেই কার্বিলামিন, ফিনাইল আইসোসায়ানাইড, এটাই হচ্ছে কার্বিলামিন। এটা নামই কার্বিলামিন, আর এই কার্বিলামিন প্রডিউস হয় যার কারণে এটাকে কার্বিলামিন টেস্ট বলে। তাহলে আমরা কি করে অ্যামিনো গ্রুপ আইডেন্টিফাই করলাম? অ্যামিনো গ্রুপ কিভাবে আইডেন্টিফাই করলাম? অ্যানিলিন সাথে কি অ্যাড করলাম? ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাতে করে কি হইলো? ফিনাইল আইসোসায়ানাইড হলো, এবং ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিলামিন হইলো। তো হইলেই কিভাবে আইডেন্টিফাই হয়? ইয়েস, আইডেন্টিফাই হয় হলো এই কারণে যে এইটা খুব তোমার হচ্ছে মানে একটা এক্সট্রিম ব্যাড স্মেল তৈরি করে, এক্সট্রিম একটা ব্যাড স্মেল তৈরি করে, যেটাকে বলা হয় ডিসএগ্রিয়েবল স্মেল। খুব খারাপ গন্ধ হইলে বলে ডিসএগ্রিয়েবল স্মেল। তো স্মেলটা খুব বিশ্রী, ডিসএগ্রিয়েবল স্মেল বলে। স্মেল থেকে পরে আইডেন্টিফাই হয় যে অ্যামিন গ্রুপ। তো এই হলো অ্যামিন গ্রুপের আইডেন্টিফিকেশন, কার্বিলামিন টেস্ট, অ্যানিলিন প্রাইমারি অ্যামিন যেটা আইডেন্টিফাই হয়। তো রিমেম্বার এখানে যদি তোমার অ্যানিলিন বলে তাহলে সেটাও আইডেন্টিফাই হচ্ছে, অ্যানিলিন বললে ওটাও আইডেন্টিফাই হচ্ছে, প্রাইমারি অ্যামিন বললে তাও ঠিক, প্রাইমারি অ্যামিনও আইডেন্টিফাই হচ্ছে। কিন্তু মজার একটা ব্যাপার আছে এখানে, এইখানে CH-ClC অর্থাৎ ক্লোরোফর্ম যে না আছে সেটাও এটা আইডেন্টিফাই হচ্ছে এখানে। অর্থাৎ এখানে হয়তো বা এটার মেইন পারপাস কি? অ্যামিনো গ্রুপ আইডেন্টিফাই করা, এখানে এটার পারপাস হচ্ছে গিয়া NH2 আইডেন্টিফাই করা, প্রাইমারি অ্যামিন আইডেন্টিফাই করা এখানে। কিন্তু মনে রাখো যেখানে ক্লোরোফর্ম আলোচনা আসবে সেখানে আবার এটাই ক্লোরোফর্মের আইডেন্টিফিকেশন, অর্থাৎ কার্বিলামিন টেস্টটা ক্লোরোফর্মেরও আইডেন্টিফিকেশন, কার্বিলামিন টেস্টটা ক্লোরোফর্মের জন্য আইডেন্টিফিকেশন। তো যদি বলে যে কার্বিলামিন টেস্ট কি কি আইডেন্টিফাই করে, অ্যানিলিন করে, ইয়েস, প্রাইমারি অ্যামিন হলে হ্যাঁ করে, এবং ক্লোরোফর্মও যদি বলে তাহলেও ঠিক আছে। রিমেম্বার তিনটাই তখন কারেক্ট হবে। এই হচ্ছে কার্বিলামিন টেস্ট। এন্ড